সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২২তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। কোর্টে বাকেরের জামিন হল না। তার বিরুদ্ধে ৪৪৮ এবং ১৯/F ধারায় দুটি অভিযোগ। এই দুটি অভিযোগই জামিনযোগ্য নয়। কোর্ট থেকে পুলিশ রিমান্ডের উদ্দেশ্য হচ্ছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা, তার সহযোগী অপরাধীদের সম্পর্কে তথ্যাদি নেয়া। কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু হলো না। তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে পুলিশের কোনো রকম আগ্রহও দেখা গেল না। এর মধ্যে একদিন ইয়াদ এলো তাকে দেখতে। স্যুট পরা ভদ্রলোক, চুলের স্টাইল বদলে ফেলেছে কিংবা কিছু একটা করেছে, তাকে চেনা যাচ্ছে না। সে চোখ কপালে তুলে বলল, অবস্থা কি? অবস্থা তো দেখতেই পাচ্ছিস। হেভি পিটন দিয়েছে মনে হয়, মুখ ফোলা। মারধর করেনি, মশার কামড়ে মুখ ফুলেছে। মশারি দেয় না? বাকের উত্তর দিল না। তার প্রচণ্ড ইচ্ছা করছে গারদের ফাঁক দিয়ে হাত বের করে প্রচণ্ড একটা চড় কষিয়ে দিতে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, হরামজাদা। আমি খবর পেয়েছি পরশু, বুঝলি? খবর শুনে আমার মাথায় ঠান্ডার এসে পড়ল। বিনা মেঘে বজ্রাঘাত। আমি ভাবলাম ব্যাপারটা কি, কোন ঝামেলায় জড়ালি? নে সিগারেট নে। বাকের সিগারেট নিল। টাক মাথার কবির উদ্দিন বললেন, স্যার আমাকে একটা দেন, আমি বাকের সাহেবের খোঁজ খবর করতেছি। ইয়াদ সিগারেটের প্যাকেট বাকেরের দিকে এগিয়ে দিল। রাজা মহারাজাদের মতো ভঙ্গি করে বলল, রেখে দে তোর কাছে। আর শোন, কোনো রকম চিন্তা করবি না, আমি আমার শ্বশুর সাহেবকে বলতেছি। সে কানেকশনওয়ালা আদমি, ২-৩টা টেলিফোন করলেই দেখবি জামিন হয়ে গেছে। তোর ভাই কিছু করতেছে? জানি না, বোধহয় কিছু করতেছে না। শুনলাম তার চাকরি নিয়ে সমস্যা হইতেছে। কি সমস্যা? তা জানি না। বাংলাদেশে কি সমস্যার কোনো শেষ আছে নাকি? ইয়াদ পেট কাঁপিয়ে হাসতে লাগলো। এর মধ্যে তার একটা নাদুস নুদুস ভুঁড়িও হয়েছে, দেখলেই হাত বুলাতে ইচ্ছা করে। বাকের, বল। আমার একটা নিউজ আছে, শ্রীলঙ্কা যাইতেছি। তাই নাকি? আমার এক মামা শ্বশুর ম্যানেজ করে দিল ব্যবসার ব্যাপারে। ওখান থেকে নারকেল তেল আনবো। ভালো। আমার বউর সঙ্গে যেতে চাচ্ছে, বুঝলি? দিন রাত ঘ্যান ঘ্যান করতেছে। নিয়ে যা। মেয়ে ছেলে কোথাও সঙ্গে নিতে আছে নাকি? ওইটা কি যেন বলে না, পথে নারী বিবর্জিতা। আমিও চেষ্টা করতেছি, কিছু লাভ হবে না। এঁটেল মাটির মতো লেগে আছে। বাকের চুপ করে রইল। ইয়াদ তার সিগারেট শেষ করে উঠে থু করে একদলা থুতু ফেলল। চোখ মুখ কুঁচকে বলল, বড় গান্ধা জায়গা, বমি এসে যাইতেছে। তুই কোনো চিন্তা করিস না, ২৪ ঘন্টার মধ্যে ছুটিয়ে নিয়ে যাব। কাউকে কোনো খবর টবর দিতে হবে না? তুই যাচ্ছিস? হ্যাঁ। কবির উদ্দিন বলল, স্যার আপনি বাকের সাহেবকে কিছু টাকা পয়সা দিয়ে যান, ওনার হাতে একটা পয়সা নাই। ইয়াদ আশ্চর্য হয়ে মানিব্যাগ বের করল। ২টি ১০০ টাকার নোট এবং কিছু খুচরা ছিল। ১০০ টাকার ২টি নোটই এগিয়ে দিল। বাকের টাকা নেবার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। হাত বাড়ালো কবির উদ্দিন। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, যাবার আগে ওসি সাহেবকে একটু স্যার বলবেন আমাদের দেখাশোনা করার জন্যে। একটা এক্সট্রা কম্বল পেলে স্যার খুব ভালো হয়। ৭ দিনের পুলিশ রিমান্ডের সময়সীমা শেষ, কিন্তু পুলিশ আরও ৭ দিনের সময় চাইল। কোর্ট সময় মঞ্জুর করল। বাকের পুরনো হাজত ঘরে ফিরে এলো। কেউ তার সঙ্গে দেখা করতে এলো না। প্রথম ৭ দিন পার করতে যতটা খারাপ লাগছিল, দ্বিতীয় ৭ দিনে ততটা খারাপ লাগলো না। কারণ কবির উদ্দিন কিভাবে যেন গাঁজার ব্যবস্থা করে ফেলেছে।
গাঁজা বেশ ভালো জিনিস, টানার জন্যে কলকে লাগে না। সিগারেটের তামাক ফেলে দিয়ে তার ভেতরে গাঁজা ভরে চমৎকার টানা যায়, ভালোই লাগে। প্রথম খানিকক্ষণ মন খুব কোমল হয়ে যায়, কাঁদতে ইচ্ছা করে খুব ভালো ভালো কাজ করতে, মানুষের দুঃখ কষ্ট দূর করে দিতে। সেই কোমল ভাবটা দীর্ঘস্থায়ী হয় না, খানিকক্ষণের মধ্যেই জগৎ সংসার সম্পর্কে একটা বৈরাগ্য এসে পড়ে। এই বৈরাগ্যের ভাব সাধারণত দীর্ঘস্থায়ী হয়। সবচেয়ে বড় কথা, রাতের ঘুমটা ভালো হয়, এক ঘুমে রাত কাবার। ঢং ঢং করে এরা যে ঘণ্টা পিটে, সেই শব্দও কানে যায় না। অন্যান্য হাজতিদের সম্পর্কে প্রথম দিকে তার খানিকটা বিতৃষ্ণার ভাব ছিল, এখন সেটা নেই। সবার সঙ্গেই তার এখন ভালো সম্পর্ক। মতিলাল নামে একজন হাজতি ছাড়া পেয়ে চলে যাবার দিন বাকেরের বুক হু হু করতে লাগলো। আর মতিলাল হারামজাদাও এমন গরু, ছাড়া পেয়েছিস বগল বাজাতে বাজাতে চলে যা, তা না, সবাইকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কান্না। এইভাবে কাঁদলে অন্যদের চোখে পানি আসবেই। বাকেরের গলা ভার হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। বহু চেষ্টায় গলার স্বর কর্কশ করে সে বলল, কি এত দেরি করতেছেন কেন? বাড়ি চলে যান। আর এত কাঁদতেছেন কেন? মেয়ে ছেলে নাকি? চোখ মুছেন রে ভাই। জাহানারা অবাক হয়ে বলল, কি ব্যাপার? মামুন হাসি মুখে বলল, কোনো ব্যাপার না, এমনি এসেছি। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম এসেছি যখন দেখা করে যাই। কেমন আছেন? ভালোই আছি। করছেন কি? দেখতেই পাচ্ছেন, ফাইল নিয়ে বসে আছি। জাহানারার ঠোঁট বিরক্তিতে বেঁকে গেল। মামুন অবাক হয়ে মুনার সঙ্গে জাহানারার অদ্ভুত একটা মিল খুঁজে পেল। মুনাও মাঝে মাঝে বিরক্তিতে ঠোঁট বাঁকাত, ঠিক এই ভঙ্গিতে বাঁকাত। মামুন বলল, লোন স্যাংশন হয়ে গেছে, সে খবরটাও দিতে এলাম। পুরনো খবর, আগেই একবার দিয়েছেন। হো আচ্ছা। মামুন অস্বস্তি বোধ করতে লাগলো। তার উঠে যাওয়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছা করছে না, বসে থাকতে ভালো লাগছে। আপনি বাড়ি খুঁজে পেয়েছেন? না। এখনো খুঁজছেন না খোঁজা বন্ধ করে দিয়েছেন? খুঁজছি। আপনি কি চা খাবেন? জি, খাবো। জাহানারা নিজে উঠে গিয়ে চায়ের কথা বলে এলো। মামুন লক্ষ্য করল, শুধু চা নয়, চায়ের সঙ্গে বিস্কিট দেবার কথাও বলছে, এবং ফিরে এসে বসেছে হাসি মুখে। আগের বিরক্তির লেশমাত্র নেই। আপনি কি এখনো শ্মশানে বেড়াতে যান? না, যাই না। আপনার কথার পরে ভয়ে যাওয়া ছেড়ে দিয়েছি। বিকালে কি করেন? ঘরেই বসে থাকেন? বসে থাকা ছাড়া আর কি করব? গল্পের বই পড়ি। আপনার কাছে গল্পের বই আছে? আছে, কাল নিয়ে আসব, অনেক আছে। বলে মামুন একটু চমকালো, কারণ গল্পের বই তার কাছে নেই। খুঁজলে টুঁচলে এক আধটা পাওয়া যেতে পারে, কিন্তু অনেক বই আছে, এটা পুরো মিথ্যা। এত বড় একটা মিথ্যা কথা সে কেন বলল? এই মেয়েটার আচার আচরণ অনেকটা মুনার মতো, সেই কারণেই কি? জাহানারা বলল, কালই আপনাকে বই নিয়ে আসতে হবে না, পরের বার যখন এদিকে আসবেন নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কাজকর্ম কেমন এগুচ্ছে? কোন কাজকর্মের কথা বলছেন? ব্যাংক থেকে লোন নিয়েছেন যে কাজকর্মের জন্যে? আমাদের তো রিপোর্ট করতে হবে। কাজ চলছে পুরো দমে, জিনিসপত্র আনতে ঢাকা যাব। জাহানারা কৌতূহলী হয়ে তাকালো। কবে যাবেন? এখনো ঠিক করিনি, শিগগিরই যাব। আপনার কোনো খবর থাকলে দিবেন, আমি পৌঁছে দেব। কাকে পৌঁছে দেবেন? আপনার মাকে, তারা তো ঢাকাতেই থাকেন, তাই না? আমার কোনো খবর নেই। কোনো জিনিসপত্র দিতে চাইলে দিতে পারেন, কোনো রকম সংকোচ করবেন না। এখানে মোক্তার পাটি বলে একরকম পাটি পাওয়া যায়,
মুক্তা গাছের ছাল দিয়ে তৈরি, ভালো জিনিস। আমি জোগাড় করে দেব। আপনাকে কিচ্ছু জোগাড় করতে হবে না, আমি কোনো কিছু পাঠাতে চাই না। আপনার বদলির কি হয়েছে? কিছু হয়নি। হেড অফিসে দরখাস্ত করেছিলেন যে, তার কি হলো? জানি না, কিছু হয়নি নিশ্চয়ই। হলে কি আর এখানে পড়ে থাকতাম? নিন, চা খান। চা খাবার পরও মামুন ঘণ্টাখানেক বসে রইল। সে বুঝতে পারছিল জাহানারা বিরক্ত হচ্ছে, কিন্তু তার উঠতে ইচ্ছা করছে না। জাহানারা একবার বলেই ফেলল, চলে যান, কেন শুধু শুধু বসে আছেন? এই যাচ্ছি বলেও মামুন বসে রইল। জাহানারা চশমা পরে মাথা নিচু করে কাজ করছে। চশমা নাকের ডগার দিকে অনেকটা নেমে এসেছে, সুন্দর লাগছে দেখতে। এই মেয়েটির চোখ দুটি সুন্দর, কিন্তু চশমার জন্যে সুন্দর চোখ আড়ালে পড়ে থাকে। যে ভদ্রলোক এই মেয়েটিকে বিয়ে করবে সে হয়তো বুঝতে পারবে না তার স্ত্রীর চোখ কতটা সুন্দর। আজ তাহলে যাই। আরেক কাপ চা খেতে চাইলে খেতে পারেন। মামুন উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। ইতস্তত করে বলল, আরেক কাপ চা অবশ্যই খাওয়া যায়। জাহানারা হেসে ফেলল। হাসছেন কেন? এমনি হাসছি। আপনি আরাম করে বসুন, আমি চায়ের কথা বলে আসি। মামুন ঠিক আরাম করে বসতে পারল না। ম্যানেজার তার ঘর থেকে আর চোখে বারবার তাকাচ্ছে। তার চোখে মুখে এই বিরক্তির কারণটি কি? একজন মহিলা কর্মচারীর সামনে বসে কাজের ক্ষতি করছে, এইটিই কি বিরক্তির কারণ? গল্পের বই খুঁজতে গিয়ে মামুন বাড়ি চষে ফেলল। কিছুই নেই। পুরানো কিছু মাসিক পত্রিকা পাওয়া গেল, নাম সোনার দেশ। উইপোকা সেসব ঝাঁঝরা করে ফেলেছে। মার ঘরে পাওয়া গেল হজরত আলীর জীবনী এবং তাপসী রাবেয়া। হজরত আলীকে উইপোকা কাবু করতে পারেনি, কিন্তু তাপসী রাবেয়াকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মামুন নিশ্চয়ই হজরত আলীর জীবনী নিয়ে জাহানারার কাছে যেতে পারে না, অথচ সে বলে এসেছে তার অনেক বই আছে। এখন যদি গিয়ে বলে কোনো বই নেই, তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। বানিয়ে কিছু একটা বললে কেমন হয়? চোখ কপালে তুলে বলতে পারে, আর বলবেন না, সব বই উধাও। কয়েকদিন ছিলাম না এখানে, বাড়ি সাফ করে দিয়েছে। ধর্মের কয়েকটা বই ছাড়া আর কিছু নেই। কিন্তু কথাটা কি বিশ্বাসযোগ্য হবে? এ অজ জায়গায় লোকজনদের এতটা সাহিত্য প্রীতি থাকার কথা নয়। কিছু বই আনিয়ে নিলে কেমন হয়? মুনাদের বাড়ি ভর্তি বই, বকুলের বই পড়ার শখ। মুনাকে কতবার দেখেছে বই কিনতে। সেই সব বই বকুল নিশ্চয়ই শ্বশুরবাড়ি নিয়ে যায়নি। মামুন রাতের খাওয়া দাওয়া শেষ করে চিঠি লিখতে বসল। অনেক দিন পর মুনাকে লিখছে, কেমন যেন সংকোচ লাগছে লিখতে। আগে কত সহজে লিখত প্রিয় মুনা, কিন্তু এখন প্রিয় শব্দটি পর বলে মনে হলো। শব্দটা মানাচ্ছে না, কিন্তু শুধু মুনা দিয়ে চিঠি শুরু করতে ইচ্ছা করছে না। দু এক লাইনে চিঠি শেষ করবে ঠিক করেও দীর্ঘ চিঠি লিখে ফেলল। প্রিয় মুনা, একটা বিশেষ প্রয়োজনে লিখছি। চিঠি পাওয়া মাত্র তুমি আমাকে গোটা 10 ভালো উপন্যাস গল্প ভিপি করে পাঠিয়ে দেবে। তোমার কোনো অফিসের বেয়ারাকে বললেই সে ভিপি করে দেবে। আমার অত্যন্ত প্রয়োজন। একা থাকি তো, কিছুই করার নেই। সন্ধ্যার পর মনে হয় ভূতের বাড়িতে বাস করছি। রাত 10টা পর্যন্ত জেগে থেকে ঘুমোতে যাই। সঙ্গে সঙ্গে ঘুম এলে বাঁচতাম, তা আসে না। কোনো কোনো দিন রাত 12টা পর্যন্ত বেজে যায়। গ্রাম দেশে রাত 12টা ভয়াবহ ব্যাপার। মনে হয় অন্য কোনো ভুবনে বাস করছি। গল্পের বই থাকলে সময়টা কাটবে। মুনা, একটু আগে যে কথাটা লিখেছি সেটা ঠিক না। বইগুলি আমার জন্যে নয়, জাহানারা নামের এক মেয়ের জন্যে। তোমাকে আমি একসময় বলেছিলাম যে আমি কোনোদিন তোমার সাথে মিথ্যা কথা বলবো না, তবু শুরুতে বলে ফেলেছি। কেন বললাম? কারণ আমার মনের মধ্যে একটা ভয় ছিল তুমি কি না কি মনে করো। যদিও আমি জানি
তোমার মধ্যে এইসব ক্ষুদ্র ঈর্ষার কোনো ব্যাপার নেই। এবার জাহানারার কথা বলি। কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার, এখানে একা একা থাকে। তোমার সাথে মিল আছে, তার মধ্যে কঠিন একটা ভাব আছে। যখন বিরক্ত হয় তোমার মতো ঠোঁট বাঁকিয়ে দেয়। তুমি নিশ্চয়ই ভাবছ মেয়েটিকে নিয়ে এত কথা কেন লিখছি। লিখছি কারণ লেখার কিছু নেই, অথচ আমার ইচ্ছা করছে বিরাট একটা চিঠি লিখতে। মুনা, আমি খুব একা হয়ে পড়েছি। রোজ রাতে ঘুমোতে যাবার সময় খুব মন খারাপ হয়। তুমি ওই ব্যাপারটা নিজের মনে গেঁথে রেখে নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। আমি কতবার তোমাকে বলবো আমি ফেরেশতা নই। আর তাছাড়া ফেরেশতারাও মাঝে মধ্যে ভুল করে, করে না? তুমি কি বলতে পারবে যে এই জীবনে তুমি কোনো ভুল করনি? হ্যাঁ, না, তুমি বলতে পারবে না। আচ্ছা মুনা, এ পর্যন্ত লিখে মামুন চিঠিটা গোড়া থেকে পড়ল এবং মনে হলো চিঠিটা খুব বাজেভাবে লেখা হয়েছে। এই চিঠি পাঠানোর কোনো মানে হয় না। সে চিঠিটা টুকরো টুকরো করে ফেলল। জাহানারা অফিসে নেই। ম্যানেজার সাহেব বললেন, উনি আসেননি। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। মামুন বলল, ওনার জন্যে একটা বই এনেছিলাম, আমার কাছে দিয়ে যান, পৌঁছে দেব। উনি আসেননি কেন? শরীর ভালো নেই, গাল ফুলেছে, বোধহয় মাম্পস। বলেন কি? তাহলে তো দেখতে যেতে হয়। ম্যানেজার বিরক্ত চোখে তাকিয়ে রইল। মামুন বলল, বেচারি বিদেশে অসুখে পড়েছে, স্থানীয় মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, কি বলেন? ম্যানেজার সাহেব কিছুই বললেন না। ডাক্তার দেখেছে তো? হ্যাঁ, দেখেছে। মামসের একটা ভালো কবিরাজি চিকিৎসা আছে। ধুধুল পাতার রস, বটগাছের শিকড় এবং মধু, এই তিনটা একত্রে মিশিয়ে পুলটিস করে দিতে হয়। হ্যাঁ, আমার একবার মামস হয়েছিল, দেওয়া মাত্র আরাম হয়েছে। তাহলে যান, আপনার ওষুধ দিয়ে আসুন। আমার বাসা তো চেনেন, চেনেন না? হ্যাঁ, চিনি। জাহানারা মামুনকে দেখে মোটেই অবাক হলো না, যেন সে জানতো সে আসবে। মামুন বলল, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে দু গালে দুটি কমলা লেবু ঢুকিয়ে বসে আছেন, তাকানো যাচ্ছে না। কই, আপনি তো দিব্যি তাকিয়ে আছেন। বই এনেছি আপনার জন্যে। কি বই? হযরত আলীর জীবনী। জাহানারা তাকিয়ে রইল। মামুন হাসি মুখে বলল, ওই দিন আপনাকে মিথ্যা কথা বলেছিলাম, বাড়িতে কোনো বই নেই, আমি ঢাকা থেকে নিয়ে আসব। আপনি বসুন। মামুন বসল। ছোট্ট একটা ঘর, সুন্দর করে সাজানো, বুকশেলফ ভর্তি বই। জাহানারার হাতেও একটা বই। সে বইয়ের পাতা মুড়োতে মুড়োতে বলল, বেশিক্ষণ থাকবেন না, আপনারও হবে। হলে হবে, নো প্রবলেম। খাওয়া দাওয়া কি করছেন? বার্লি খাচ্ছি, সলিড কিছু গিলতে পারি না। আপনি কি চা খাবেন? চা দেবে কে? কে দেবে সেটা আমি দেখব, আপনি খাবেন কিনা বলুন। খাবো। জাহানারা উঠে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো চা নিয়ে। এত তাড়াতাড়ি কিভাবে করলেন? আমি করিনি, ভাবি করে দিয়েছেন। আপনি চা খেতে খেতে একটি সত্যি কথা বলবেন? বলুন, কি জানতে চান? আপনি কেন আসেন আমার কাছে? মামুন কিছু বলতে পারল না, চায়ে চুমুক দিতে লাগলো। জাহানারা শাড়ি দিয়ে ফোলা গাল ঢেকে চুপচাপ বসে আছে। তার বসার ভঙ্গি বলে দিচ্ছে সে প্রশ্নের জবাব চায়। বলুন, কেন আসেন? আমি আজ উঠি। উঠবেন তো বটেই, সারাদিন আমার ঘরে বসে থাকার জন্যে আপনি নিশ্চয়ই আসেননি। কেন আপনি আমার কাছে বারবার আসেন এটা বলে চলে যান।
মুনার সঙ্গে আপনার চেহারার খুব মিল আছে। আচার আচরণও দুজনের একরকম। দুজনের প্রকৃতি খুব কঠিন। আপনার সাথে যখন কথা বলি তখন মনে হয় মুনার সঙ্গেই কথা বলছি, এই জন্যেই আসি। মুনাকে? ওর সঙ্গেই আমার বিয়ের কথা। বিয়েটা কবে? ওসব চুকে বুকে গেছে, বিয়ে হচ্ছে না। কেন, ওনার কি অন্য কোথাও বিয়ে হয়েছে? না, তা হয়নি। ও সেরকম মেয়ে নয়। এর পরের বার আমি যখন ঢাকা যাব তখন আমাকে ওনার ঠিকানা দেবেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আপনার ওকালতির কোনো দরকার নেই। আচ্ছা, আমি উঠি। মামুন উঠে দাঁড়ালো। জাহানারা বলল, প্লিজ আপনি একটু বসুন। আমার কথায় রাগ করে এভাবে চলে গেলে আমার খুব খারাপ লাগবে। মামুন বসল। দীর্ঘ সময় দুজনের কেউই কোনো কথা বলল না। শওকত সাহেবের মনে হলো কে যেন এসে তার বুকে বসেছে। যে বসেছে সে মানুষ নয়, বিশাল কোনো একটি জন্তু, যার গায়ে বোটকা গন্ধ। জন্তুটি শুধু বসেই নেই, প্রকাণ্ড থাবা বাড়িয়ে তার গলা চেপে ধরতে চাইছে। তিনি বুঝতে পারছেন গলা চেপে ধরা মানেই মৃত্যু। কাজেই তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন যাতে জন্তুটি তার গলা চেপে না ধরতে পারে। শওকত সাহেবের মুখ দিয়ে ফেনা বেরুতে লাগল। তিনি গোঙানির মতো শব্দ করতে লাগলেন। ঠিক তখন মুনা ডাকল, মামা, দরজা খোলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? শওকত সাহেব চোখ মেললেন। জন্তুটি নেই। স্বপ্নই দেখছিলেন, কিন্তু ঠিক স্বপ্নও বোধহয় নয়। সমস্ত ঘরময় বোটকা গন্ধ। গন্ধটা এলো কোত্থেকে? মামা, দরজা খোলো। কি হয়েছে তোমার? তিনি বিছানা ছেড়ে উঠলেন। ঘড়ি দেখলেন, 2:10। অনেকখানি রাত সামনে পড়ে আছে, জেগে বসে কাটাতে হবে। বাকি রাতটা এক ফোঁটা ঘুম আসবে না। তিনি ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন। স্বপ্ন দেখছিলে নাকি মামা? নাও, পানি খাও। শওকত সাহেব পানি খেয়ে বিড়বিড় করে বললেন, তুই কি এ ঘরে কোনো বোটকা গন্ধ পাচ্ছিস? না তো। আমি পাচ্ছি। ইঁদুর মরে পড়ে থাকলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ। বলেই শওকত সাহেবের মনে হলো এই গন্ধের সঙ্গে তার পরিচয় আছে। তার স্ত্রীর মৃত্যুর আগে এই জাতীয় গন্ধ ছিল ঘরে। এত তীব্র ছিল না, কিন্তু ছিল। মুনা, কোনো রকম গন্ধ পাচ্ছিস না? তুমি কি বারান্দায় ঠান্ডা বাতাসের মধ্যে বসবে? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। বারান্দার ইজি চেয়ারে এসে বসলেন। উঠোনে জ্যোৎস্না হয়েছে, দিনের মতো আলো। ফক ফক করছে চারদিক। মামা, এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, দুধ খাও, ঘুম আসবে। কিচ্ছু আনতে হবে না, তুই আমার পাশে বসে থাক। মুনা তার পাশে বসতেই তিনি নরম গলায় বললেন, বেশি দিন বাঁচব না, ডাক এসে গেছে। মুনা তরল গলায় বলল, এটা তো তুমি গত 5 বছর ধরে বলছো। আজ নিশ্চিত হয়েছি। তাহলে তো ভালোই। কবে মারা যাচ্ছ জেনে গেলে। আমরা যারা জানি না তাদের হচ্ছে অসুবিধা। সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। শওকত সাহেব মৃদু গলায় বললেন, সবসময় ঠাট্টা করিস না মা। তিনি মুনার হাত ধরলেন। মুনা লক্ষ্য করল মামার হাত অস্বাভাবিক শীতল। তিনি অল্প অল্প কাঁপছেন। কি স্বপ্ন দেখেছ বলো তো শুনি? একটা জন্তু বুকের উপর বসেছিল। এই থেকেই তোমার ধারণা হয়ে গেল তুমি আর বাঁচবে না? তিনি কিছুই বললেন না। মুনা সহজ ভঙ্গিতে বলল, ধরো তুমি যদি মরেই যাও,
তাতে খুব আফসোস থাকার কথা নয়। বড় সমস্যার সমাধান হয়েছে। মেয়ের ভালো বিয়ে দিয়েছ, কারো কাছে তোমার কোনো ধার দেনা নেই। তাছাড়া শকত সাহেব মুনাকে থামিয়ে দিয়ে বললেন, তুই একটা বিয়ে করলে আমি খুব সহজে মরতে পারবো। বলতে চাচ্ছ আমি তোমাকে মরতে দিচ্ছি না? তিনি কিছু বললেন না। মুনা বলল, আমাকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না মামা, আমি বেশ আছি। তুমি মরে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। শকত সাহেব থেমে থেমে বললেন, আমি মামুনকে একটা চিঠি লিখেছি, ওকে আসতে বলেছি। এই কাণ্ড আবার কবে করলে? পরশুদিন। ও এলে আমি তোর কোনো কথা শুনবো না। মুনা মাথা নিচু করে বসে রইল। শকত সাহেব বললেন, ঝগড়াঝাটি ঝামেলা এইসব হয়, এটাকে এত বড় করে দেখলে পৃথিবী চলে? চলে না, কম্প্রোমাইজ করতে হয়। তুমি ব্যাপারটা জানো না বলে এসব বলছো, জানলে এরকম বলতে না। শোনো, তোমাকে আমি বলি, এরপরও যদি তুমি ওকে বিয়ে করতে বলো আমি করব। মন দিয়ে আমার কথাটা শোনো মামা। আমি মামুনকে নিয়ে বাড়ি দেখতে গিয়েছিলাম কল্যাণপুরে। একটা বাড়ি পছন্দ হলো আমাদের, ও বাড়ি ভাড়া করলো। একদিন বিকেলে ওই বাড়িতে গিয়েছি, জিনিসপত্র সাজাচ্ছি, হঠাৎ দরজা বন্ধ করে ফেলল। বাকিটা তোমাকে তো আর বলতে হবে না মামা, খুবই সহজ গল্প। এ ধরনের একটা ঘটনা আমার ছেলেবেলাতেও ঘটেছিল, তখন আমার বয়স 13। তোমাদের কাউকে কিছু বলিনি। আমার মনটা অসাড় হয়ে গেছে মামা, ঘেন্না ধরে গেছে। মুনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শকত সাহেব কোনো কথা বললেন না, উঠোনের জ্যোৎস্নার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। মুনা নিজেকে চট করে সামলে নিল, শাড়ির আঁচলে চোখ মুছে বলল, একটা কাজ করা যাক মামা, আমি বরং বকুলকে লিখে দেই এখানে আসবার জন্যে। হঠাৎ ঘর খালি হয়ে গেছে তো, তাই তোমার এমন লাগছে, ওরা এলে ভালো লাগবে। তখন আর তোমার মনে হবে না যে কোনো জন্তু তোমার বুকে বসে আছে। মুনা খিলখিল করে হেসে ফেলল, পর মুহূর্তে হাসি বন্ধ। গম্ভীর মুখে বলল, বকুল বোধহয় কোনো কারণে আমার উপর রাগ করেছে। এ কথা কেন বলছিস? বিয়ের পর আমাকে একটি চিঠিও দেয়নি। শকত সাহেব বিস্মিত হয়ে বললেন, কোনো চিঠি লেখেনি? না, কেউ আমাকে পছন্দ করে না মামা। আমার মধ্যে কিছু একটা বোধহয় আছে যা মানুষকে দূরে সরিয়ে দেয়। আজে বাজে কথা বলিস না। আজে বাজে কথা না মামা, খুব সত্যি কথা। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, হালকা গলায় বলল, যখন ছোট ছিলাম তখন খারাপ লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। মামা যাও, শুয়ে পড়ো। আমি আর শোবো না। সারা রাত এখানে বসে থাকবে? হ্যাঁ। বেশ, থাকো, আমি ঘুমোতে গেলাম, সকালে অফিস। বিছানায় গিয়েও ঘুম এলো না। মুনা এপাশ ওপাশ করতে লাগলো। মর্নিং অফিস হয়েছে, 7টার আগে ঘর থেকে বেরোতে হয়। কাল নির্ঘাত অফিস কামাই হবে। সত্যি সত্যি তাই হলো। ঘুম ভাঙল 9টায়। তার বিরক্তির সীমা রইল না। শকত সাহেব এখনো বারান্দার চেয়ারে বসে আছেন। মামা, আমাকে ডাকলে না কেন? আরাম করে ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। তোর কাছে একটা ছেলে এসেছে। কে এসেছে? চিনি না, গিয়ে দেখ, বসার ঘরে আছে। মুনাও ছেলেটিকে চিনল না। লুঙ্গি পরা খালি পায়ের একটা ছেলে জড়সড় হয়ে চেয়ারে বসেছিল। মুনাকে দেখে লাফিয়ে উঠল। 13-14 বছর বয়স, সবে গোঁ ফুটতে শুরু করেছে। কে তুমি? আপা, আমার নাম গোবিন্দ।
জলিল মিয়ার স্টলে কাম করি। আমার কাছে কি? বাকের ভাই আপনারে যাইতে কইছে। বাকের ভাই আমাকে যেতে বলেছে মানে? সে তো জেলখানায়। জি না, থানা হাজতে। থানা হাজতে আমাকে যেতে বলেছে? জি। শক্ত কম না দেখি। থানা হাজতে আমি কি জন্যে যাব? খবরটা দিয়ে তোমাকে কে পাঠিয়েছে? জি আমি গেছিলাম। বাকের ভাই কষ্টের মধ্যে আছেন। কষ্টের মধ্যেই তো থাকবেন। থানা হাজতে কে আর তাকে কোলে করে বসে থাকবে? বিরক্তিতে মুনা ভুরু কুঁচকাল। গোবিন্দ বলল, আমি যাই আপা। আচ্ছা যাও। মুনা স্বপ্নেও ভাবেনি সে বাকেরকেই দেখতে যাবে। অসুখ বিসুখ হয়ে হাসপাতালে পড়ে থাকলেই দেখতে যাওয়া যায়, কিন্তু চোর ডাকাতের সঙ্গে বাস করছে এমন একজনের কাছে যাওয়া যায় না। বাবু এখানে থাকলে একটা কথা হতো, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যেত। বাবু নেই, গেলে তাকে একা যেতে হয়। থানার লোকজনদের গিয়ে বলা, আমি একজন আসামিকে দেখতে এসেছি, সেও একটা অস্বস্তিকর ব্যাপার। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আসামি আপনার কে? তখন সে যদি বলে কেউ না, তাহলেও ঝামেলা। ওরা মুখ চাওয়াচাওয়ি করবে, নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলার চেষ্টা করবে। মুনা ঠিক করলো যাবে না, কিন্তু তবুও বিকেলে চলে গেল। ওসি সাহেবকে সহজ স্বাভাবিক গলায় বলল, আমি বাকের সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি, আপনাদের হাজতে আছেন। দেখা করা কি সম্ভব হবে?